হাই গাইস। তো আমি অভিজিৎ আর তোমরা দেখছো স্টাডি অ্যান্ড রিয়েলিটি। এখানে পড়ানো হয় তোমাদের বাস্তবতার সঙ্গে। তো আগের ক্লাসে আমরা দেখেছিলাম কঠিন পদার্থের প্রসারণ। তো আজকের ক্লাসে আমরা পড়ে নেব তরল পদার্থের প্রসারণ। দেখো, কঠিনের নির্দিষ্ট আকার থাকে, কিন্তু তরলের কিন্তু কোনো আকার থাকে না। তা তরলের যেহেতু আকার থাকে না, তাই তরলের কিন্তু তোমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কও পাবে না, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কও পাবে না, কিন্তু পাবে আয়তন প্রসারণ গুণাঙ্ক। ক্লিয়ার ব্যাপারটা? যেহেতু তরলের আকার নেই, তাই আমরা দৈর্ঘ্য প্রসারণও পাবো না, ক্ষেত্র প্রসারণও পাবো না, কিন্তু আয়তন প্রসারণ পাবো। এবার এখানটায় আর একটা গল্প আছে। কি গল্প? দেখো, তরল মানে কি? তরলকে আমরা যে কোনো একটা পাত্রে রাখতে হয়, আর পাত্রটা কি হয়? সাধারণত কঠিন পদার্থের হয়। এর জন্য তরলের যখন আমরা প্রসারণ নিয়ে কথা বলবো, তখন কিন্তু তরলের দুটো প্রসারণ পাবো। একটা হচ্ছে আপাত প্রসারণ, আর একটা হচ্ছে প্রকৃত প্রসারণ। আপাত প্রসারণ মানে কি? আপাত প্রসারণে যেখানটায় আমরা তরলের প্রসারণটা ক্যালকুলেট করব কঠিন পদার্থের প্রসারণকে নিয়ে। আর প্রকৃত প্রসারণ কি? যেখানে আমরা তরলের প্রসারণ সম্পর্কে আলোচনা করব, কিন্তু এছাড়াও এখানটায় আর একটা কি যুক্ত হবে? এখানে যুক্ত হবে কঠিন পদার্থটি। মানে কঠিন পদার্থটিকে কিন্তু আমরা নেগলেক্ট করতে পারবো না। ওকে, আই হোপ ক্লিয়ার হয়েছে। তো দেখো, এবার বোর্ডে আমরা চলে যাব তরল পদার্থের প্রসারণ। দেখো, তরলের আপাত প্রসারণ একটা পাবো। তো তরলের আপাত প্রসারণটা আমরা কাকে বলবো? আমরা সংজ্ঞা সবসময় আমরা চেষ্টা করব যতটা না মুখস্থ করা সম্ভব, কনসেপ্ট দিয়ে মনে রাখবো। তো শুরু করো। দেখো, মনে করো কোনো θ1 উষ্ণতায় তরলের আয়তন V1। ওকে, এইবার θ1 থেকে উষ্ণতা চেঞ্জ করো। চেঞ্জ করে তুমি θ2তে নাও। θ2 উষ্ণতায় তরলের আয়তন V2। ওকে, এইবার আমরা কি করব? সবসময় চেষ্টা করব একক উষ্ণতায় বিষয়টা বের করা আর একক আয়তনে বের করা। তো দেখো, কতটা আয়তনের বৃদ্ধি হচ্ছে। ধরো এখানে V1 থেকে বেড়ে V2তে হলো, মানে V2 গ্রেটার দেন V1। এই ব্যাপারটা দেখে নিও। মানে V1 ছিল, θ1 থেকে θ2 উষ্ণতা করায় আয়তনটা V1 থেকে চলে গেল V2। তাহলে আয়তনের বৃদ্ধি কতটা হলো? আয়তনের বৃদ্ধি হলো কিন্তু V2 মাইনাস V1। আচ্ছা, এই যে আয়তনের বৃদ্ধিটা হলো V2 মাইনাস V1, এটা কখন হলো? যখন আমরা উষ্ণতার পরিবর্তন θ1 থেকে θ2 গেলাম। তাহলে কতটা উষ্ণতার পরিবর্তন করলাম? দেখো, θ2 মাইনাস θ1, এতটা আমরা উষ্ণতার পরিবর্তন করলাম। তো এতটা উষ্ণতার পরিবর্তনে কত আয়তনে বাড়লো? দেখো, আগে ছিল V আয়তন, তাহলে θ2 মাইনাস θ1 উষ্ণতার পরিবর্তনে V1 আয়তনে আয়তন বৃদ্ধি V2 মাইনাস V1। দেখো, ক্লিয়ার হলো নাকি বিষয়টা? এইবার তাহলে একক উষ্ণতার পরিবর্তনে একক আয়তনে বৃদ্ধি কতটা হবে? যখন এক এক নিয়ে নেব, তখন টোটালটা দিয়ে কিন্তু ভাগ করে নেব। তো কি হয়ে যাবে? V2 মাইনাস V1 ভাগ V1 ইন্টু θ2 মাইনাস θ1। এটাকেই আমরা বলবো তরলের আপাত প্রসারণ। ওকে, এটা এ দিয়ে লিখলাম, গামা এ দিয়ে লিখলাম। তো ক্লিয়ার হলো তরলের আপাত প্রসারণ। তাহলে আমি সংজ্ঞাটাই যখন আসবো, কি বলবো সংজ্ঞাটা? দেখো, আমরা
শিখেছিলাম কিভাবে সংজ্ঞা মনে রাখবো। দেখো নিচেরগুলো এক করার কথা বলেছিলাম, তাহলে কি তরল পদার্থের একক 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনে যে পরিমাণ তরলের আপাত প্রসারণ হয়, কারণ এখানে আমরা আপাত প্রসারণ বলছি, তাহলে যে পরিমাণ তরলের আপাত প্রসারণ হয় তাকেই আমরা কি বলবো, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, তরলের আয়তনের আপাত প্রসারণ। একই কথা আমরা এখানে ইউজ করব কি, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। দেখলাম আপাত প্রসারণ তরলের, তো নেক্সট আমরা চলে যাব তরলের প্রকৃত প্রসারণে। তো আমি বলেছিলাম তোমাদের তরলের আপাত প্রসারণ যখন আমি ক্যালকুলেট করব তখন কঠিন পদার্থ বা পাত্রের প্রসারণটা আমি নেব না, কিন্তু যখন প্রকৃত প্রসারণটা আমি ক্যালকুলেট করব তখন কিন্তু পাত্রের প্রসারণটা আমাদের নিতে হবে। তো একইভাবে দেখো কি করলাম, দেখো প্রথমে ছিল উষ্ণতা ধরো θ1, তখন তরলের আয়তন ছিল V1। এবার উষ্ণতা θ1 থেকে চেঞ্জ করে তুমি θ2তে নিয়ে গেলে, মানে বাড়িয়ে দিলে, θ2 গ্রেটার দ্যান θ1, মানে উষ্ণতা θ1 থেকে তুমি বাড়িয়ে θ2তে নিয়ে গেলে। এতে কি হলো, আয়তনের প্রকৃত প্রসারণ হলো V1 থেকে চেঞ্জ হয়ে V2। এর মধ্যে কিন্তু আমি ক্যালকুলেট করে নিচ্ছি পাত্রের প্রসারণ। তো তাহলে V1 আয়তনে তরলের প্রকৃত প্রসারণ V2 মাইনাস V1, মানে আগে ছিল V1 পরে হলো V2, তাহলে প্রসারণটা কতটা হচ্ছে, V2 মাইনাস V1। এর জন্য আমি লিখলাম V1 আয়তনে তরলের প্রকৃত প্রসারণ V2 মাইনাস V1। কিন্তু এটা কার উপর নির্ভর করছে, উষ্ণতার পার্থক্যের জন্য হচ্ছে, তো তাই আমি আগে জুড়ে দেবো কি θ2 মাইনাস θ1 উষ্ণতার পার্থক্যের জন্য। কারণ কি প্রথমে ছিল এটা θ1, পরে কি হলো θ2, এটা পরে হয়েছে। তো এখান থেকে শুরু করো θ2 মাইনাস θ1 উষ্ণতার পরিবর্তনে, θ1 মাইনাস θ2 মাইনাস θ1 উষ্ণতার পরিবর্তনে V1 আয়তনে তরলের প্রকৃত প্রসারণ হলো এটা। তো 1 ডিগ্রি উষ্ণতার পরিবর্তন বা বৃদ্ধিতে একক আয়তনে তরলের প্রকৃত প্রসারণ কত হবে, আমি তোমাদের বলেছিলাম যখন এক করব অত কিচ্ছু ভাবার দরকার নেই, এইগুলো দিয়ে ভাগ করে দেবো। তো এটা হয়ে যাবে V2 মাইনাস V1 বাই V1 θ2 মাইনাস θ1। তো এটাকেই আমি কি বলবো, তরলের প্রকৃত প্রসারণ। তো আর দিয়ে লিখলাম মানে রিয়েল, আগেরটা গামা এ দিয়ে লিখেছিলাম। ওকে, তো এইটুকু জানলেই কিন্তু হবে তরলের প্রকৃত প্রসারণ। তার সংজ্ঞাটা আমি তোমাদের আরেকবার বলে দিই, দেখো কি বলবো, কোনো তরলের 1 ডিগ্রি উষ্ণতার বৃদ্ধিতে একক আয়তনে যে পরিমাণ তরলের প্রকৃত প্রসারণ হয় আয়তনের, তাকেই বলবো তরলের আয়তন, প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। ওকে, আমরা এখন চলে যাব গ্যাসের প্রসারণে। দেখো আমি চার্লসের সূত্রটা উপরে লিখেছি, যারা এখনও গ্যাসের সম্পর্কে বিস্তারিত জানো না তার আমার আগের ক্লাসে দেখো গ্যাসের ধর্ম সম্পর্কে আমি টোটাল পুরো ক্লাসটা করে দিয়েছি। যারা এখনও দেখোনি তারা আই বাটনে উপরে গিয়ে দেখে নিও। তো বিস্তারিত আলোচনায় এখন আসবো। চার্লসের সূত্র থেকে আমরা কি জেনেছিলাম, স্থির চাপের নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা হয় প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস হয়। মানে যদি 1 ডিগ্রি উষ্ণতা বাড়াও তবে আয়তন যদি বৃদ্ধি হবে 1/273 অংশ, আর যদি কমাও তাহলে হ্রাস হবে। এটাই কিন্তু ছিল। এইবার এটাই লিখেছি দেখো, এবার বিস্তারিত আসবো। তার আগে আমি বলে নিই, দেখো যে তরলের আমরা দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ পাইনি, কারণ তরলের আকারণ
নির্দিষ্ট আকার নেই। ওকে, নির্দিষ্ট আকার নেই তরলে, তাই আমরা কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পাইনি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কও পাইনি। একইভাবে গ্যাসীয় পদার্থেরও কিন্তু নির্দিষ্ট আকার বা আয়তন হয় না। তো কি বললাম মাথায় থাকবে, গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার পায় না এবং নির্দিষ্ট আয়তনও পায় না। যখন চাপ স্থির রাখি তবে আয়তনের একটা পরিবর্তনের সম্পর্ক পাই উষ্ণতার সঙ্গে সাথে, সেটাই আমি লিখেছি। ওটা বিচার করেই কিন্তু আমরা একটা আয়তন প্রসারণ গুণাঙ্ক পাবো। ওকে, ক্লিয়ার হলো? এর জন্যই দেখো আমি লিখেছি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন হয় যথাক্রমে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এইবার একটা জিনিস হয়তো তোমরা খেয়াল করোনি, দেখো একটা ফিক্সড আয়তন কিন্তু আছে এখানে, মানে যে কোনো গ্যাসই হোক না কেন যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ে তবে কিন্তু এতটা অংশই বৃদ্ধি পাবে। কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু সেটা হয়েছিল না। বিভিন্ন কঠিন পদার্থের আমরা বিভিন্ন পদার্থের আমরা বিভিন্ন মান পেয়েছিলাম কঠিন পদার্থের প্রসারণ। তামার একটা পেয়েছিলাম, ইস্পাতের একটা পেয়েছিলাম, কিন্তু এটার কিন্তু ফিক্সড। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। দেখো এবার চলে আসি, এটা গেল চার্লসের সূত্র। চার্লসের সূত্র থেকে আমরা কি পাই বলো? যদি প্রাথমিক আয়তন V0 হয়, অন্তিম আয়তন যদি V1 হয়, তবে পাই কিন্তু V1 = V0 1/1 + T/273। ওকে, এটা কিন্তু আমি চার্লসের সূত্র করছি। তো এটা এই সাইডে নিয়ে চলে আসো। দেখো এটা 1 ছিল, তো V1 - V0 আর V0টা এখানে নিয়ে চলে আসো। আমি এখানে করছি যাতে জায়গার অসুবিধা না হয়। V1 V0/V0 T/273। এটা একটা ফিক্সড মান পেলে। এইবার উষ্ণতা কি ছিল? 1, তাই কিন্তু টির জায়গায় 1 বসাবো। এই ফিক্সড মানটাই হচ্ছে আয়তনের প্রসারণ। ওকে, যেহেতু উষ্ণতা 1 ছিল, এইখানে এই টিটা প্রথমে কি করবা, এই সাইডে নিয়ে চলে আসবা। এবার 1 যেই করে দেবো সেটা তখন ফিক্সড হয়ে যাবে। আমরা সংজ্ঞা কি করে লিখি বলো? T1, তাই তো? V0 1 বা একক আয়তন যদি নিই তবে কিন্তু আমি এই যে ফিক্সড প্রসারণ পাবো সেটা হবে 1/273। ওকে, আচ্ছা আমি কিভাবে তাহলে বিচার করব বলো? মুছে নিই। এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে আমরা কি বলবো? এটা চার্লসের সূত্র থেকে আমরা পেলাম। আর আমরা কি বলবো? প্রসারণ স্থির চাপে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বৃদ্ধিতে একক আয়তনে গ্যাসীয় পদার্থের যে পরিমাণ আয়তনের প্রসারণ হয় তাকে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। ওকে, ক্লিয়ার? তো এটা কি পেয়ে গিয়েছিলাম? আমি দেখলাম সেই আগের মতো ভাবে তোমরা যেরকমভাবে করেছি সেইভাবে বের করবা। বের করে কি হবে? V1 - V0 ভাই, আচ্ছা এটা 2 1 দিয়ে করো যেরকম করেছি, θ2 - θ1। এটার কিন্তু ফিক্সড মান পেয়ে গেলে এইটা কিন্তু এতক্ষণ পাচ্ছিলাম না। এটাই কিন্তু গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ। তো ক্লিয়ার হয়ে গেল গ্যাসীয় আয়তন প্রসারণ, গ্যাসীয় পদার্থের। এখন আমি তোমাদের যে টপিকটা পড়াবো সেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকে থিওরিটাও যেমন ইম্পর্টেন্ট এবং কিছু অঙ্কর প্রবলেমও পাবা। তো দেখে নাও ভালো করে, তাপের পরিবহনটা
কি এবং এখান থেকে আমি তাপ পরিবাহিতা সম্পর্কে জানবো এবং তাপের পরিবহনটা কোন কোন রাশির উপর নির্ভর করে এগুলো কিন্তু আমরা জেনে নেব। তো দেখো, তাপীয় পরিবহন কঠিন পদার্থের উষ্ণতার পরিবর্তনের উপর নির্ভর করবে, দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করবে, সময়ের উপর নির্ভর করবে, আর কি করবে, যে পাতটা নিচ্ছ তার বেধের উপর নির্ভর করবে। দেখো আমি সবই বোর্ডে লিখে দিয়েছি, তো পড়ে দিচ্ছি আমি একবার। তাপীয় পরিবহন কঠিনের উষ্ণতার পরিবর্তন, দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের পরিবর্তনের উপর নির্ভর করে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের পরিবর্তনের উপর নির্ভর করে, সময়ের উপর নির্ভর করে, আর কার উপর নির্ভর করে, সময়ের উপর নির্ভর করে। ওকে, তা কিভাবে নির্ভর করে দেখো আমি এখানে লিখে দিয়েছি। দেখো, এটা যদি আমার তাপ হয়, আর এই যে পাতটাকে দেখে নাও, পাতটাই আগে খেয়াল করো। ধরো এটা তোমার একটা আয়তাকার পাত আছে, এর দুটো পৃষ্ঠ আছে। তো একটা পৃষ্ঠের উষ্ণতা θ1, এটা হচ্ছে উষ্ণতর পৃষ্ঠ, আর একটা সাইডের উষ্ণতা θ2, এটা কিন্তু শীতলতর উষ্ণতা। তাহলে তাপের পরিবর্তন কি হবে? উষ্ণতর স্থান থেকে শীতলতম স্থানে হবে। এর জন্য এই যে θ1 থেকে θ2 পাতের দিকে তাপের পরিবহনটা হবে। কিভাবে হবে? লম্বভাবে হবে। ওকে, এই রকম পরিবহন হওয়ার জন্য এই যে তাপের পরিবহনটা এই যে এর পরিবর্তনের সমানুপাতিক হবে। মানে উষ্ণতার পরিবর্তন যত বেশি হবে আমার তাপের পরিবহন তত বেশি হবে। যত সময় ধরে আমার চলবে তাপের পরিবহনটা তত বৃদ্ধি পাবে। ওকে, আর কি, ক্ষেত্রফল যত বেশি হবে তাপের পরিবহনটা তত বেশি হবে, বা তাপের পরিমাণটা তত বেশি হবে। একইভাবে বেধের সঙ্গে ব্যস্তানুপাতিক, বেধটা যত তোমার কম হবে তত কি হবে, এটা বেশি হবে। ওকে, এগুলো কিন্তু সব সমানুপাতিক, এটা কিন্তু ব্যস্তানুপাতিক, এগুলো প্রপোর্শনাল, এটা হচ্ছে ইনভার্স প্রপোর্শনাল। ওকে, মনে থাকবে আশা করি। দেখো এইটা এবার আমি যৌগিক ভিদের সূত্র অনুযায়ী কী করেছি, অ্যাডজাস্ট করে লিখেছি। কিউ ইজ ইকাল টু θ2 মাইনাস θ1। θ2 মাইনাস θ1টাকে কী বলবো আমরা? উষ্ণতার পরিবর্তন বলবো। ওকে, θ1 এই সাইডে ছিল, θ2 এই সাইডে ছিল, তাহলে এটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন, যেখানে θ1 বেশি উষ্ণতা, θ1 গ্রেটার দেন θ2। ওকে, আর সময় এখানটায় টি দেখতেই পাচ্ছ, সময় টি, বেধ ডি। ওকে, আর ক্ষেত্রফল দেখো, ক্ষেত্রফল হচ্ছে এ, এই টোটাল জায়গার ক্ষেত্রফল হচ্ছে এ। ক্লিয়ার? এইবার আমি যদি সমানুপাতিক চিহ্নটা উঠে দিই তাহলে কি পাবো? তাহলে একটা কনস্ট্যান্ট কিন্তু আমরা পাবো। সমানুপাতিক সাইনটা যদি উঠিয়ে দিই আমরা একটা কনস্ট্যান্ট পাবো, সেটাকে কে ধরে নাও। ওকে, এই কেকেই বলবো তাপ পরিবাহিতা। ওকে, তাহলে কে সংজ্ঞা কি করে পাবো দেখো, তাহলে কেটা এইদিকে সব এইদিকে নিয়ে চলে আসো। কিউ ডি θ2 মাইনাস θ1। আচ্ছা, কেটা যদি এদিকে রাখো, ডিটা দিয়ে গুণ হয়ে যাচ্ছে, এইগুলো দিয়ে ভাগ হয়ে যাবে, তাই তো? কোনো মনে রাখার কোনো দরকার নেই, একদম স্টেপ বাই স্টেপ করে যাও। এটা পেয়ে গেলে এইবার সংজ্ঞা বলার সময় কি করব, আমি বলে নেব একক আয়তন। তা এই পাতটার যদি একক আয়তন হয় তো এইগুলোর মান সব এক হয়ে যাবে, তাই না? তো কি হবে, একক আয়তনে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পার্থক্যের জন্য যে পরিমাণ তাপের পরিবহন হয় তাকেই আমি বলবো তাপ পরিবাহিতা। ওকে, এটাকেই বলবো আমি তাপ পরিবাহিতা। এটুকু ক্লিয়ার হয়েছে নাকি দেখে নাও। আর একবার বলে দিই, একক উষ্ণতার পরিবর্তনে একক আয়তনে যে পরিমাণ তাপের পরিবহন হয় তাকে আমরা কি বলবো, তাপ পরিবাহিতা। তো নেক্সট আমরা দেখে নেব এককটা তাপ পরিবাহিতার। আর তাপের পরিবহনটা কিন্তু সবসময় লম্বভাবে হয় পাতের সঙ্গে, এটা কিন্তু তোমরা মাথায় রেখো।
এবার আমি কের এককটা দেখে নেব। কের একক দেখতে গেলে আমার সমীকরণটাকে লিখতে হবে। দেখো সমীকরণটা লিখেছি, কিউ ইজ ইকাল টু কে ইন্টু θ1 মাইনাস θ2 ব্র্যাকেট ক্লোজ টি এ বাই ডি। ওকে, তো কে ইজ ইকাল টু কী পাবা, কিউ ডি বাই θ1 মাইনাস θ2 টি এ। দেখো এটাও দৈর্ঘ্যের একক, এটাও দৈর্ঘ্যের একক, তো একটা দৈর্ঘ্যের সঙ্গে আর একটা দৈর্ঘ্যের একক কেটে যাবে। এটা ক্ষেত্রফল মানে দৈর্ঘ্যের স্কোয়ার। তো এখানে আমি এবার লিখে দিচ্ছি, এটা মানে তাপ লেখো, একটা কেটে একটা দৈর্ঘ্য পড়ে থাকছে, আর এখানে থাকছে উষ্ণতা, আর এখানে থাকছে সময়। তো ইউনিট আমি বলেছি মুখস্থ করার কোনো দরকার নেই, তাহলে তাপ বাই সময় যদি করো, এখানে তাপ বাই সময় যদি করো কি পাবা বলো, পরে দেখবো আরও ক্লাসে আমি ক্লিয়ার হয়ে যাবে। তো জেনে রাখো তাপ বাই সময় করলে পাওয়া যায় ওয়াট মানে ক্ষমতা। ওকে, তাপ মানে কি, এক প্রকার কার্যের এককই হয়। তো কার্য বাই সময় করলে ক্ষমতার একক পাই, তো ক্ষমতার একক ওয়াট, আর দৈর্ঘ্যের একক কি মিটার, উপর উঠে গেলে মিটার ইনভার্স হয়ে যাবে, আর উষ্ণতার একক কেলভিন। এটা হলো এসআইএ। সিজিএসএ একক কী হবে, তাপের একক কি ক্যালোরি, দৈর্ঘ্যের একক কি হয় সিজিএসএ সেন্টিমিটার ইনভার্স, উষ্ণতার একক কি হয় ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, আর সময়ের একক সেকেন্ড ইনভার্স। তো সেকেন্ডটা আগে লিখে দিলাম। ওকে, তো বুঝতে পারলে ক্যালোরি, সেমি ইনভার্স, সেকেন্ড ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এটা হচ্ছে তোমার সিজিএসএ। বুঝতে পেরেছো? তো এই দুটো ইউনিট কিন্তু তোমরা মনে রাখবে, আমি এটা পরিষ্কার করে লিখে দিলাম। তো তোমরা জানলে তাপ পরিবাহিতা কাকে বলে, তাপ পরিবাহিতার একক কী।